গুমট অন্ধকার আর সেই ছায়া। রাত 2:30। মায়ানগরে সেই পরিত্যক্ত জমিদার বাড়ির দোতলার ঘরে মোমবাতির আলোটা হঠাৎ নীল হয়ে কাঁপতে শুরু করলো। অর্নিবান দেখল তার সামনে থাকা ধুলোবালি মাখা বিশাল আয়নাতে তার নিজের প্রতিবিম্বটা তার সাথে মেলাচ্ছে। অর্নিবান হাত নামিয়ে নিল আয়নার ভেতরকার। অর্নিবান তখন নিজের গলার কাছে হাত দিয়ে আছে, যেন কেউ তার স্বাদ রোধ চেষ্টা চলছে। হঠাৎ আয়নার ভেতর থেকে একটা শব্দ এলো, খচখচ খচখচ। অর্নিবান দেখল আয়নার ভেতরে সে নিজের গালটা চিরে ফেলল। টাটকা রক্ত গড়িয়ে পড়ছে আয়নার কাঁচ বেয়ে, কিন্তু বাস্তবে অর্নিবানের গালে কোনো ক্ষত নেই, শুধু এক অসহ্য যন্ত্রণা অনুভব। আয়নার ভেতরকার সেই সত্তাটি এবার মুখ খুলল। কোনো শব্দ বেরোলো না, শুধু ঠোঁট নড়ে উঠল। তুমি কেন এলে? ও তোমাকে ছাড়বে না। বাইর থেকে একটা বিকট কান্নার শব্দ ভেসে এলো। মনে হলো কোনো ছোট বাচ্চা নয়, কোনো জানোয়ার মানুষের গলায় আর্তনাদ করছে। সায়নী তখন পাশের ঘরে অঘরে ঘুমাচ্ছিল। অর্নিবান দৌড়ে সেই ঘরে গিয়ে দেখল সায়নী বিছানায় নেই। চাদরটা এলোমেলো, আর মেঝেতে ছড়ানো সাদা পাউডারের ওপর ছোট ছোট পায়ের ছাপ, যা সোজা চলে গেছে সিলিংয়ের দিকে। অর্নিবান ওপরের দিকে তাকালো। তার শির দ্বারা দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। সায়নী সিলিংয়ে উল্টো হয়ে ঝুলে আছে। তার চুলগুলো সাপের মতো কিলবিল করছে, আর তার চোখ দুটো সম্পূর্ণ সাদা। সে ফিসফিস করে বলল, অর্নিবান, নিচে তাকিও না, ও নিচে দাঁড়িয়ে আছে। অর্নিবান সাহস সঞ্চয় করে নিচে তাকালো। সেখানে কেউ নেই, শুধু একটা পুরনো কাঠের পুতুল পড়ে আছে, যার মুখটা হুবহু অর্নিবানের মতো। রক্তমহলের সেই ইতিহাস। সকাল হতেই রাতের সেই বিভীষিকা যেন কর্পূরের মতো উড়ে গেল, কিন্তু সায়নীর গলায় মুখের 5টা কালচে দাগ রয়ে গেছে। অর্নিবান বুঝল এটা কোনো সাধারণ হ্যালুসিনেশন নয়। সেই গ্রামের বৃদ্ধ পাহারাদার রহমত চাচার কাছে গেল। রহমত চাচা তোমাক টানতে টানতে কাপা গলায় বলল, দাদাবাবু, 1940 সালের সেই আমাবস্যার রাতে জমিদার বাড়ি গণনেন্দ্র নারায়ণ তার 7 বছরের মেয়েকে এই আয়নার সামনে বলে দিয়েছিলেন। কেন জানেন? কারণ আয়নাটা ছিল শয়তানের চোখ। জমিদার চেয়েছিলেন অমর হতে, কিন্তু আয়নাটা তার বদলে তার পুরো বংশর রক্ত চুষে নিয়েছিল। ওই বাড়িতে যারা ঢোকে, আয়না তাদের ভেতর থেকে তাদের আত্মাকে টেনে বের করে নেয়। অর্নিবান তর্কের খাতিরে বলল, এসব কুসংস্কার চাচা। রহমত চাচা হাসল, এক বিভৎস হাসি। কুসংস্কার? তাহলে আপনার পকেটে ওটা কি? অর্নিবান পকেটে হাত দিয়ে চমকে উঠল। তার পকেটে সেই ডায়েরিটা, যেটা সে কাল রাতে লাইব্রেরিতে ফেলে এসেছিল। ডায়েরির পাতায় পাতায় এখন কাঁচা রক্তের ছোপ, আর প্রতিটা পাতায় শুধু না একটা নাম লেখা, অর্নিবান, অর্নিবান, অর্নিবান। সময় যখন থমকে দাঁড়ায়, দুপুরবেলা, রোদেলা হলেও বাড়ির ভেতরে আলো ঢুকছে না। অর্নিবান আর সায়নী পালানোর সিদ্ধান্ত নিল। গাড়ির কাছে গিয়ে দেখল চাকাগুলো কেউ ধারালো দাঁত দিয়ে চিবিয়ে নষ্ট করে ফেলেছে।
মোবাইল ফোনের নেটওয়ার্ক উধাও। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে অর্নিবান দেখল সময় স্থির হয়ে আছে, 2:15। সে সায়নীকে ডাকল, কিন্তু সায়নী কোনো উত্তর দিল না। সে এক দৃষ্টিতে কুয়োর দিকে তাকিয়ে আছে। অর্নিবান কুয়োর কাছে যেতেই কুয়োর ভেতর থেকে হাজার হাজার হাত উপরের দিকে উঠে আসছে। হাতগুলো ফ্যাকাশে, পচা চামড়া ঝুলে পড়ছে হাড় থেকে। তারা দৌড়ে আবার বাড়ির ভেতরে ঢুকল, কিন্তু ভেতরে ঢুকতেই দৃশ্য বদলে গেল। দেওয়ালগুলো থরথর করে কাঁপছে, ফাটল দিয়ে কালো রঙের এক ধরনের তরল বেরোচ্ছে, যা দেখতে মানুষের চুলের মতো। বাড়িটা যেন একটা জীবন্ত দানব, যা তাদের গিলে ফেলার জন্য মুখিয়ে আছে। আয়নার জগৎ। রাত নামার আগেই অর্নিবান বুঝল তাদের হাতে সময় কম। সায়নী ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে। তার গায়ের চামড়া কেমন যেন স্বচ্ছ হয়ে যাচ্ছে, যেন সে ধীরে ধীরে আয়নায় পরিণত হচ্ছে। অর্নিবান আবার সে আয়নার ঘরে গেল। এবার সে একা নয়। ঘরের কোনায় ছায়ার মতো দাঁড়িয়ে আছে গণনেন্দ্র নারায়ণ। তার হাতে একটা বড় তলোয়ার। তিনি কথা বলছেন না, কিন্তু অর্নিবানের মাথার ভেতর একটা আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে, বলি দাও, বলি দিলে মুক্তি পাবে, নয়তো দুজনেই এই আয়নার অন্ধকার কুঠুরিতে হাজার বছর বন্দি থাকবে। অর্নিবান আয়নার দিকে তাকালো, দেখলো আয়নার ভেতরে সায়নী বন্দি হয়ে আছে, আর তার পাশে দাঁড়িয়ে থাকা সায়নী আসলে এক ছদ্মবেশী শয়তান। অর্নিবান বিভ্রান্ত হয়ে পড়ল, কাকে বিশ্বাস করবে? তার পাশে দাঁড়িয়ে থাকা রক্ত মাংসের মানুষটিকে, নাকি আয়নার ভেতরে সেই করুণ মুখটি? হঠাৎ পাশের সায়নীটা খিলখিল করে হেসে উঠল। তার মুখটা লম্বালম্বিভাবে ফেটে গেল, আর ভেতর থেকে বের হয়ে এলো শত শত পোকা। অর্নিবান চিৎকার করে হাতের কুঠার দিয়ে আয়নাটা ভাঙতে গেল, কিন্তু আয়নাটা পাথরের মতো শক্ত। শেষ লড়াই ও চরম পরিণতি। অর্নিবান বুঝল, শক্তি দিয়ে নয়, এই মায়া কাটাতে হবে মনের জোরে। সে নিজের চোখ বন্ধ করে ফেলল। সে বুঝতে পারল এই পুরো বাড়িটা একটা বিভ্রম। সে আসলে আয়নার সামনেই দাঁড়িয়ে আছে, কিন্তু তার মনটাকে আয়না বন্দি করে ফেলেছে। সে নিজের আঙ্গুল কামড়ে রক্ত বের করলো, এবং সেই রক্ত দিয়ে আয়নার উপর একটা বিশেষ চিহ্ন আঁকল, যা সে ডায়েরির শেষ পাতায় দেখেছিল। সাথে সাথে একটা নারী চিৎকার শোনা গেল। আয়নাটা চুরমার হয়ে ভেঙে পড়ল, চারপাশ অন্ধকার হয়ে গেল। কয়েক মিনিট পর যখন অর্নিবানের জ্ঞান ফিরল, সে দেখল সে মাটির উপরে শুয়ে আছে। বাড়িটা আর নেই, শুধু এক স্তব্ধ ধ্বংসাবশেষ। সায়নী তার পাশে অঘরে ঘুমাচ্ছে। ভোরের আলো ফুটেছে, তারা গ্রামে ফিরে এলো। কিন্তু স্টেশনে গিয়ে অর্নিবান যখন টিকিট কাটতে গেল, কাউন্টারের লোকটা তার দিকে তাকিয়ে আটকে উঠল। অর্নিবান জিজ্ঞেস করলো, কি হয়েছে? লোকটা কাঁপা কাঁপা আঙ্গুলে একটা আয়না ধরিয়ে দিল অর্নিবানের সামনে। অর্নিবান দেখল আয়নার তার কোনো প্রতিফলন নেই। সে পেছনে তাকালো সায়নীর দিকে। সায়নী হাসছে, সেই চেনা হাসি, কিন্তু তার চোখের মনি দুটো একদম স্থির। অর্নিবান পকেটে হাত দিল। সেখানে রহমত চাচার সেই লাঠিটা, কিন্তু রহমত চাচা তো কাল সকালেই মারা গেছে বলে স্টেশনের লোকজন বলা বলি করছে। তাহলে কাল তাকে কে শর্ত করেছিল? গল্পের শেষ পাতাটি বাতাসে উঠতে উঠতে অর্নিবানের পায়ে কাছে এলো। সেখানে লেখা, আয়না ভাঙলে আত্মা মুক্তি পায় না, বরং আয়নার ভেতরের জগৎটা বাইরের জগতের সাথে মিশে যায়। স্বাগতম আমাদের পৃথিবীতে। অর্নিবান বুঝল
সে আসলে কোনোদিন সেই বাড়ি থেকে বেরোতে পারেনি। সে এখনো আয়নার ওপারেই আছে। আর আমরা যারা এই গল্পটা পড়ছি, আমরাও কি আয়নার এই পাশে আছি? গল্প এখনো শেষ নয়, এটার আরো পার্ট সামনে আসতে যাচ্ছে। আপনারা সবাই সাবস্ক্রাইব, লাইক দিয়ে আমার সাথেই থাকবেন নেক্সট পার্টের জন্য।